আসছো? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন সবাই। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। গতকাল রাতে এই গাছটা আবার সুন্দর করে একটু সাজানো হয়েছিল নতুন টবে। তো রাতে এখানেই ছিল। এত সুন্দর শীতের সকাল, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই সকাল সবাইকে দেখার জন্য তৌফিক দান করুন, আমিন। শীতের সকাল হচ্ছে বেস্ট সকাল। আমি শীতের সকাল বরাবরই অনেক পছন্দ করি। আমি বর্ষার দিনও খুব পছন্দ করি, শীতের সকালও খুব পছন্দ করি। যাই হোক, গাছটাকে ভিতরে নিয়ে যাব এখন। এটা ভেতরে থাকবে কিছুদিন, আবার মাঝে মাঝে রোদে এনে বাইরে দেব। মানি প্ল্যান্ট গাছগুলো ভিতরে রাখলে সুন্দর লাগে, ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়, দেখতেও ভালো লাগে। আর মানি প্ল্যান্ট গাছ আমার খুবই পছন্দ। যাই হোক, সকালবেলা অলস সকাল, যদিও আমার অলস সকাল না আজকে, তারপরও হাতে আমার এক মগ চা। আড়ং থেকে যে মগটা এনেছিলাম, এক মগ বলা ভুল হবে, আধা মগ, কারণ এখানে আধা মগই হচ্ছে নর্মাল মগের এক মগ চা। যাই হোক, মাগ আমার খুবই পছন্দ সবসময়। মাগ রিয়াদে বসে অনেক ইউজ করতাম, রেখে এসেছি অনেক। বাংলাদেশে এসে তো সেরকম কেনা হয়নি কখনো, ওই রকম আমার পছন্দ মতো পাই না। এখন আড়ংয়ে দেখেছি বেশ ভালো ভালো ডিজাইনের আছে, আবার কিনে নেব। যাই হোক, নাস্তা দিয়ে শুরু করলাম, কারণ হচ্ছে আজ অনেক কাজ আমার। আমাদের বাসায় একজন গেস্ট আসবে, সেজন্য একটু রান্না বান্না করব। একটু গরুর মাংস করব, গরুর কলিজা করব, তারপরে পাঙাশ করব। পাঙাশ মাছটা হচ্ছে নদীর অনেক বড় পাঙাশ, এই যে। তো এটা অনেক বড় পাঙাশ। যাই হোক, এটাকে করব, মাখা মাখা করব। এটা ভাজবো না। এটা যখন ওয়াশ করছিলাম, এটা ঘ্রাণ আসছিল, গন্ধ আসে নাই। কীরকম আমি বলি, আমি নদীর পাঙাশই খাই, তো বেশি জোর হলে 5 কেজির উপরে আমি কিনি না, কিন্তু এটা 10 কেজির উপরে ছিল। কিন্তু মাছটা যখন ওয়াশ করছিলাম, মনে হচ্ছিল ছোটোবেলা যেন কেউ এরকম ওয়াশ করছে, আমি কাছের থেকে দেখেছি, সেই যে একটা স্মেল সেটা আমি পেয়েছিলাম। কারণ হচ্ছে আব্বা এরকম ছোটো সময় অনেক কোরাল, ভোল কোরাল বলে ওগুলাকে, আব্বা নিয়ে আসতো। বড় বড় মাছ, মানুষের মতো বড়, সেগুলো ভাগে বিক্রি করতো। একটা টুকরা, একটা টুকরা 2 কেজি 2.5 কেজি ওয়েট থাকতো। তো আব্বা নিয়ে আসতো, সেই মাছকে আম্মা করতো কি, মাখা মাখা করতো ধনিয়া পাতা দিয়ে। ওই মাছ আমি খুব মজা খেতাম, রান্না করলে পরে একটু শক্ত শক্ত হতো, মাংসের মতো। তো সেই ঘ্রাণটা যেন আমি পাচ্ছিলাম মাছটা যখন আমি ওয়াশ করতে নিয়েছি। অনেক ভালো মাছ ছিল। যাই হোক, ওটা আমি মাখা মাখা করব। কলিজাটা পানি গরম দিয়েছি, একটু গরম পানি দিয়ে ওয়াশ করে নেব, নয়তো কলিজায় অনেক রক্ত থাকে, যেগুলো রান্না করলে বেশি কালো হয়ে যায়। যদিও ডাক্তারি ভাষায় কলিজা সিদ্ধ না করে খেতে বলে, তাতে কি হয়, এই আয়রনটা বেশি বডিতে যায়। কিন্তু আমরা তো যেহেতু বাঙালি জাত, আমরা অতিরিক্ত জিনিস যদি অপছন্দ হয় তখন আমরা খেতে পারি না। তো আমি দেখো একটু কলিজাটাকে কিন্তু করে নিয়েছি, গরম পানির ভিতরে রেখে দিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ ময়লাটা বের হয়েছে, তারপর আমি দিয়েছি। কিন্তু আমি এটাকে সিদ্ধ করিনি। সিদ্ধ করলে কিন্তু এটার ভেতরের যে ইয়াগুলা কি বলে, ভিটামিন মিনারেল যেগুলোই থাকে না কেন, খনিজ, সব নষ্ট হয়ে যাবে। যাই হোক, আর এই পাশে গরুর মাংস কষাচ্ছি, এটা পানি দিয়ে দেবো, পানি দিয়ে প্রেশারে দেবো। অল্প গরুর মাংস, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, সময় লাগবে না। আর বেশ অনেকক্ষণ সময় কষিয়েছি। এখন আমি এটাকে রান্না করে ফেলবো। হ্যাঁ কলি, কে? ওয়ালাইকুম আসসালাম। তুমি যে পুরা হ্যাঁ, আমি হুজুর হইছি। পুরা হুজুর? হ্যাঁ, ভালোই তো। কে আসছো? সুজনের মায় পুরো একদম এমনভাবে আসছে যে আমি বলি, ব্যাপার কি, সুজনের মায় তো এভাবে আসে না। হ্যাঁ, কাহিনি কি? হুজুর কোনো আমার কাহিনী নেই, কাহিনী। শুক্রবার। শুক্রবার দিন মানুষজনের সাথে দেখা হইলে কেমন চিনে? হ্যাঁ, ঠিক আছে। মুসলমানের তো পর্দা করে এমনিই সুন্নত। ফরজ, ফরজ। তাহলে এখন তো মনে করেন মোরা তো করি না। ঠিক না, আছে, এখন সবসময় করি। চেষ্টা করবা। হ্যাঁ। সুজনের মা চলে এসেছে আমাকে হেল্প করার জন্য। আমি কালকে কল দিয়েছিলাম, বলেছিলাম যে তুমি চলে এসো। তো সুজনের মা চলে এসেছে 2টার ভেতরেই, 2টার আগেই এসেছে, কি বলি 2টা 1:30টার সময় এসেছে, যখন বাইরে নামাজ শুরু হয়েছে তখন।
যাই হোক, এরপরে সুজনের মার কাজ শুরু করলো, যদিও মেইন কাজগুলো আমি করেই ফেলেছি। মাছ মাংস সব কিছুই ওয়াশ করেছি, রান্নাও প্রায় শেষ। তো সুজনের মাকে চিংড়ি আর ইলিশটা ভিজাতে বললাম, আর এই ফাঁকে আমি আগে পাঙাশটা করব এখানে। আর সুজনের মা লাউ করছে, লাউ চিংড়ি রান্না করব। লাউ চিংড়ি শীতের মধ্যে বেস্ট খাবার, ধনিয়া পাতা দিয়া। তো আমার বাসায় যে গেস্ট আসবে সে ঝাল খুবই কম খায়, যার কারণে আমি যখনই রান্না করতে নিয়েছি ভয়ে ভয়ে রান্নাটা করেছি। কারণ একদম ঝাল না খাওয়ার অভ্যাস আসলে আমার নেই, আর ভালো লাগে না, পানসে লাগে তরকারি, মজা লাগে না। কিন্তু যে আসবে সে ঝাল খাবে না। চিন্তা করলাম বোমা মরিচ তো আছে, ঝাল যদি আমরা খেতে চাই বোমা মরিচ দিয়ে খাবো। যাই হোক, তারপরও আমি ঝাল দিয়েছি, একদম যে কম দিয়েছি তা না। কারণ অনেকে বলে কি ঝাল খাবো না, সে যে ঝাল খাবো না বলে সেই ঝাল না খাওয়াটাই দেখা যায় আমার থেকে বেশি খায় এরকমের। কারণ আমি নিজেও কম ঝাল খাই, শুধুমাত্র আমার বাচ্চাদের জন্য। তবে হ্যাঁ, অনেক ঝাল আমি ভয়ে খাই না, কারণ আমি চিন্তা করি এমন একটা খাবার খাবো যেটা খেলে পেটে ব্যথা হবে বা পেটে সমস্যা হবে বা অশ্রমে যেতে হবে, এ ধরনের যদি মনে করি তাহলে সে জিনিসটা অ্যাভয়েড করা ভালো। তো আমি আবার এই ব্যাপারে খুবই সচেতন সব সময় বরাবর। তো এই করতে করতে ঝাল কম দিতে দিতেও বেশ একটু ঝাল দিয়েই ফেলেছি, বলে যে থাকে একটু ঝাল খেতে পারবে আমার মনে হচ্ছিল। যাই হোক, মাছগুলো দিয়ে দিয়েছে, মাছগুলো ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। আমি যে কোনো মাছ ওয়াশ করার সময় লেবু লবণ ইউজ করি, আর যদি কিছু মাছ থাকে সামুদ্রিক বা অন্য রকমের সেগুলোতে আমি গরম পানি ইউজ করি। আর এমনি যেটা গরম পানি দিলে মাছ নষ্ট হয়ে যাবে সেটা আবার দেই না, বুঝে বুঝে করি। তো যাই হোক, তৈলাক্ত মাছগুলোতে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে ওয়াশ করলে মাছগুলো একদম ফ্রেশ হয়ে যায়। তো আমি পাঙাশ মাছেও কিন্তু সেই জিনিসটা করি, লেবু দিয়ে লবণ দিয়ে ভালো করে ওয়াশ করি। যত মাছ ধোয়া হবে তত মাছ মজা হবে, যত মাংস ধোয়া হবে তত মাংস পচা হবে, মানে রুঠা হবে। এদিকে সুজনের মাকে আমি কিন্তু সব শিখিয়েছি, কীভাবে চিংড়ি মাছ করতে হবে সেটাও শিখিয়েছি, রকটা কীভাবে ফেলতে হবে। এরকম করে ছুরি দিয়ে কাঁচি দিয়ে সে কাটবে, আর পিঠ থেকে ভাগ করে তারপর ওখান থেকে একটা যে রক থাকে যেটা ভিতরে টয়লেটের ময়লা থাকে ওটা ফেলে দেবে। আর মাথার থেকে একটা থলি থাকে ময়লার, মানে যেটা বাথরুমের থলি যেটাকে, ওটা মাথায় থাকে ওদের, সেটাও এখান থেকে ফেলে দেবে। তো এভাবে করে চিংড়ি মাছ করতে হয়। আর পরে যদিও আমি উপরে শেলটা ফেলে দিয়েছি, ওই যে মাথার প্রথমে ফেলিনি, কারণ সুজনের মা কুটে আবার একবার ওয়াশ করবে, সেজন্য ফেলতে নিষেধ করেছি। কারণ ঘিলুটা বের হয়ে যাবে, সেজন্য ঘিলুটা থাকুক, মানে মজকটা না থাকলে কিন্তু খেতে ভালো লাগে না চিংড়ি। সেজন্য ঠিক যখন আমি রান্না করব তখন আমি ওগুলো আস্তে আস্তে খুলে ফেলে দেব। তো এভাবে করেই সুজনের মা সুন্দর করে চিংড়ি মাছগুলো কুটলো। কারণ আমাকে প্রায় আপুরাই বলে যে আপু শলা চিংড়ি বা চিংড়ির কীভাবে শেল থেকে বের করে এটা একটু দেখাবেন। কারণ সবাই না চিংড়িটা পুরো খুলে ফেলে তারপর রান্না করে, ওটা দেখতে ভালো লাগে না, খেতে মজা লাগে কিন্তু দেখতে সুন্দর লাগে না। আর যে জিনিস দেখতে সুন্দর না লাগে সে জিনিস কিন্তু খেতেও মজা লাগে না। এরপর ইলিশ মাছটা সুজনের মা করতে নিয়েছে। আসলে প্রথমে ভুল করে ফেলেছি, এটা আমার নিজেরই কোটা উচিত ছিল। সুজনের মা ইলিশ মাছ ভালো করতে পারে না, এই জন্য বললাম কুটে ভালোই, কিন্তু ওই আছে না যে আমরা যেভাবে বটিতে মাছ কোটা হবে এক রকমের, ছুরি দিয়ে হবে আর এক রকমের। তো সুজনের মা যখন করতে নিয়েছে প্রথমে তো বাঁকা করে ফেলেছে, তারপরে যেটা সে করেছে পিসগুলো ছোট বড়, মানে মোটা মোটা কখনো পাতলা। তো এভাবে আমি এবার খুব সুন্দর ইলিশ মাছটা কাটি, আমি নিজেও অবাক হয়ে যাই যে আমি এত সুন্দর কীভাবে মাছ করতে পারি। তো সুজনের মা যখন 2 পিস কাটলো তখন আমি নিষেধ করলাম, স্টপ করে দিলাম, বলে যে তুমি থামো, তোমার কাটার দরকার নেই, তুমি নষ্ট করে ফেলবা। তো এরপরে আমি নিজেই করতে নিয়েছি মাছটা, দেখি যে অলরেডি সে নষ্ট করে ফেলেছে, সাইজও ঠিকভাবে হয়নি, এই যে ব্যাকা করে ফেলেছে। তো আমি যখন নিষেধ করলাম তখন সে বলে যে না ঠিক আছে। তা আমি এরপরে ছুরি দিয়ে কাটবো এটা। না বড়টা এইটা। তো এরপর ইলিশ মাছটা আমি সুন্দর করে কুটে ফেলেছি, এই যে দেখো। এখন ইলিশ মাছটাকে 2টা ওয়াশ করে নেব। সুজনের মা এখন সবার আগে রুটি বানাবে, তারপরে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছবে, তারপরে খাবার খাবে, তারপরে সুজনের মা চলে যাবে। এই হচ্ছে আমাদের আজকের কাজকর্ম। তো আমি এদিকে একটু টুকটাক কাজ করছি, যেমন আমি এখানে ডাইনিংয়ের এগুলো সব ক্লিন করবো, আর এই যে ম্যাটটা উঠিয়ে দেবো, সুজনের মা ঝাড়ু দিয়ে মুছবে সেজন্য। তো এই আর কি, এইরকম করেই আমার বাকি কাজগুলো সব করে ফেলতে হবে। অনেক কাজ জমা আছে, যেহেতু গেস্ট আসলে সেদিনকে কাজের চাপ বেশি থাকে। ঘরটাকে দেখা যায় একটু সুন্দর করে গোছানো হয়। তো এই জিনিসগুলো আমার ভালো লাগে, মনে মনে বলি যে মাঝে মাঝে গেস্ট আসলে ভালোই হয়, ঘরটা একটু বেশি পরিষ্কার হয়ে যায়। এরপর আমি চিংড়ি মাছটা ভুনা করে ফেলবো।
আর বাকি রান্না তো আমার হয়েছে, এরপর আমরা খেতে বসবো। লাউ চিংড়ি করেছি, পাঙাশ মাছ করেছি। হ্যাঁ, পাঙাশটা দিয়ে আমরা খাবো, বাচ্চারা মাংস দিয়ে খাবে। খুলে কাটতে দিয়ে দিয়েন না ফ্রিজে। হ্যাঁ আলতায় দরজা খুলে দেন, বেরিয়ে দেবেন না মগো। হ্যাঁ সারিয়া তুমি এমন করে বসে রয়েছো। হ্যাঁ বিদায় তো দিমই, তোমার বিদায় দিন সবাই আগে। খাইলা কেমন হইয়া কও, মাছটা কেমন লাগছে? অনেক মজা মজা হয়েছে না? হ্যাঁ আসি একটু আল্লাহ হাফেজ। এখন টন দিয়েন। হ্যাঁ দিলেই আই পড়বা সাথে সাথে। আচ্ছা এই তো কয়েছে ফোন দিমো আজকে, তুমি যদি কালকে ফোন ধরো তাহলে তো আর কোনো কাজ হইবে না, ফোন সাথে সাথে ধরতে হবে তোমার, ঠিক আছে? আচ্ছা তো সুজনের মা চলে গেল। সুজনের মায়ের সাথে আমি বরিশালের ভাষায় কথা বলেছি। আসলে আমি বুঝে বুঝে কথা বলি, যেখানে যে ধরনের কথাটা খাটে সেভাবেই কথা বলি। সুজনের মায়ের সাথে যখন আমি কথা বলি তখন আমাদের আঞ্চলিক ভাষায় কথা বলার চেষ্টা করি, যদিও অতটা পারি না তার মতো, তারপরও চেষ্টা করি যে কিছুটা বরিশালের ভাষা নিয়ে আসতে। বরিশালের মানুষ আমরা, তাই বরিশালের ভাষাটা একদমই না বললে ভালো দেখায় না, মাঝে মাঝে বলতে হয়। এখন আমি বিকেলবেলা যেটা বানাতে নিয়েছি সেটা হচ্ছে জিলাপি। জিলাপি পছন্দ করে না এমন মানুষ খুব কম পাওয়া যায়, তাই না? আমি জানি না, আমি খুব পছন্দ করি। তো আমার বাসায় ঘি ছিল না, না থাকার কারণে আমি বাটার দিয়ে আজকে কিন্তু জিলাপির কাজটা সারছি। বাটারটাকে একটু পুড়িয়ে নিয়েছি, তো 1 টেবিল চামচ পরিমাণ হবে, দিয়ে দিলাম 1 কাপ ময়দা, একটা ইনো প্যাকেট দিয়ে জিলাপি বানালে জিলাপি অনেক টাইম শক্ত থাকে, নরম হয় না। সেই জন্য আমি কিন্তু সিক্রেট সবসময় সবাইকে বলে দিই, কারণ আমি জানি আমার সিক্রেট ফলো করে অনেক উপকৃত হয়, আমার জন্য দোয়া করে। যাই হোক, চেষ্টা করবেন ইনো দিয়ে সবসময় জিলাপি বানানোর জন্য, অন্য কোনো কিচ্ছু না। তো 2 কাপ চিনি দিয়েছি, 1 কাপ পানি দিয়েছি। 2 কাপ চিনিতে সবসময় শিরায় 1 কাপ পানি, বেশি ফুটানোর দরকার নেই। লেবুর রস 1 টুকরো চেপে দিতে হবে, যাতে দানা দানা না বাঁধে, মানে ক্রিস্টালাইজ না হয়। আর একটু দিয়েছি স্যাফরন, আর দিয়েছি হচ্ছে একটু এলাচি ঘ্রাণের জন্য। আর এই যে বেটারটা পাতলাই করতে হবে, বেশি ঘন করা যাবে না। আর যেহেতু আমি জলদি বানাতে নিয়েছি, সেই জন্য একটু টাইম নিতে হবে, অন্তত 10 মিনিট রেস্টে থাকলে যেটা হবে জিলাপিটা আরও বেশি ভালো হবে। যাই হোক, এটাও খারাপ হবে না। আমি চেয়েছিলাম আসলে রেশমি জিলাপি বানানোর জন্য। রেশমি জিলাপি আমি রিয়াদে বসে খেতাম আমরা পাকিস্তানি দোকান থেকে, কিন্তু ওটা আর কখনোই বানানো হয় না। আজকে জাস্ট একটু ট্রাই করলাম, দেখলাম না হচ্ছিল, কিন্তু পরবর্তীতে অবশ্য হয়নি। সেটার কারণ হচ্ছে ঠিক হয়ে গিয়েছিল বেশি, এবং মানে অনেকক্ষণ রাখলে জিনিসটা এটার ব্যাটারটা চেঞ্জ হয়ে যায়। তবে প্রথম দিকে 2-3টা ভালোই রেশমি জিলাপি হয়েছিল। এই যে দেখো, ভিতরে রস ঢুকেছে, ক্রিস্পি হয়েছে। আমি কি বলবো, সত্যি কথা, আমি নিজেই আজ অবাক হয়েছি ইনো দিয়ে এই জিলাপি বানানোটা দেখে। কারণ ইনো দিয়ে জিলাপি বানায় অনেক রেসিপিতে আমি দেখেছি ইনো দিয়ে বানায়। তারপরে আমি ভাবলাম যে একবার করে দেখি, কিন্তু এর আগে আমার বাসায় ইনো থাকতো না যখন বানাতে নিতাম। তা এটা আমি আগেই এনে রেখেছিলাম যে ইনোটা রেখে দিই বাসায়। এটা ঠান্ডা, গরমটা দিও না। এইগুলো গরম, এখানে ঠান্ডা। না সবই গরম। আচ্ছা এই যে ট্রাই নাই, এইটা দিয়ে ট্রাই করো। তুমি খাও, আমি খাই। না এটা দাঁড়া আগে দেখাই, মানুষের যে রসালো দেখাইতে হবে না। হ্যাঁ, যে ভিতরে রস আছে। আসো আসো তুমি আসো খাও। না, করো খা খা, মজা। লাস্টের জিলাপিগুলো কিন্তু শেপ ভালো হয়েছিল, কিন্তু ফার্স্ট জিলাপিগুলো একদম রেশমি জিলাপি হয়েছিল, আর লাস্টেরগুলো হয়েছিল আমাদের বাংলাদেশের জিলাপি। যাই হোক, যেটাই হোক না কেন, জিলাপি চমৎকার হয়েছে। এবং এই ধরনের জিলাপি এখন থেকে তোমরা যারাই জিলাপি বানাবা, বা আপনারা যারাই বানাবেন না কেন, অবশ্যই ইনো ইউজ করবেন। 1 কাপ ময়দার জন্য 1 প্যাকেট ইনো, এটা মনে রাখলেই হবে। আর সাথে দিতে হবে 1 টেবিল চামচ ঘি, আর পানি দিয়ে ব্যাটার করতে হবে, বাস হয়ে গেল। আর দেখো, এখানে ইলিশ মাছগুলোকে আমি আমাদের দক্ষিণা স্টাইল বলে, এটা যেহেতু বরিশাল দক্ষিণ দিকে, এই জন্য দক্ষিণা স্টাইল বলি ইলিশকে, মানে সরি ইলিশকে না, বরিশালের ভাষায় ইলিশ মাছের এই কাটা মশলায় যেটা করে। তো এটা আমি তো জানো কীভাবে করে, তো আগেও দেখেছি। কাটা মশলা দিয়েছি, হলুদ আর মরিচ দিয়েছি, শুধু একটু ধনিয়ার গুঁড়োও দিয়েছি অল্প করে, আর দিয়েছিলাম একটু টমেটো। তারপরে ভালো করে চটকে তেল দিয়ে তারপরে মাছগুলো দিয়ে বসিয়ে দিয়েছি চুলায় একটু পানি দিয়ে।
এদিকে আমার গেস্ট আসার প্রায় সময় হয়েছে। এটা হচ্ছে একদম সিনেমান ফ্লেভারের একটা ক্যান্ডেল। ক্যান্ডেল আমি বরাবরই অনেক পছন্দ করি। আমার ঘরের ভিতরে যদি ঘ্রাণ আসে আমার যে কী ভালো লাগে তোমাদের বোঝাতে পারবো না। রিয়াদে বিশেষ সময় ইউজ করা হতো, দেশে হয় না কারণ আছে, দেশে সব খোলামেলা থাকে তো ঘরের ভিতরে না ওই সেন্টেড থাকে না, ওটা চলে যায়। আসিফের আব্বু যেটা করছে, আমাদের একটা আতর আছে, সেটা পর্দায় সব কিছুতে একটু লাগিয়ে দিলে খুব ঘ্রাণ আসে ভালো, সেটা সে করছে। কারণ সব আতর কিন্তু গায়ে দেওয়া যায় না, অনেক আতর আছে ওরা পছন্দ করে না ফ্লেভার, ফুলের একটু ফ্লেভার থাকে, তো ওরা ওই জন্য বলে যে মা এগুলো ঘরে ইউজ করলেই ভালো হবে। যাই হোক আমি এই জন্য রেখে দিই। এদিকে ওই যে নতুন লাইটটার জন্য লাইট এনেছিল, সেটাও টেবিলের উপর রেখেছে। আমি আবার সব কিছু লাস্টে একটু ফিনিশিং দিচ্ছি একদম ঠিকঠাক করে, যাতে আমার বাসাটা একটু সুন্দর দেখায় দেখতে। এই হচ্ছে আমার বাসার আজকের লুকটা। ওই লাইটটা দেওয়ার পর দেখো বসার রুমটা কত সুন্দর দেখাচ্ছে। আর আফিফদের রুমে তো একটা এলইডি লাইট দেয়া, ওই জন্য আরও সুন্দর লাগে। এখন আমি গাওয়া বানাচ্ছি, আগে বলিনি। গাওয়ার ভিতরে আমি এলাচি দিয়েছি, দেখেছো আগে। আর একটু লবঙ্গ দিতে হয়, লবঙ্গটার বাটাটা খুঁজেই পাচ্ছি না যে কোথায়। এজন্য আমি কি দিয়েছি, স্টার অ্যানিস, তারামৌরি। এটা না দিলেও চলে, আমি দিয়েছি, আমার ভালো লেগেছে সেজন্য। আর গাওয়া পাউডার তো কিনতেই পাওয়া যায়, যেহেতু অনেক দিন হয়েছে গাওয়া পাউডারটা মানে আমার ফ্রেন্ড আমাদেরকে দিয়েছিল, সেজন্য ওই পাউডারটা খোলা হলে কিন্তু যে কোনো জিনিসের ঘ্রাণটা একটু মলিন হয়ে যায়, সেজন্যই আমি এলাচি দিয়েছি, কারণ গাওয়ায় থাকে প্রচুর পরিমাণে এলাচি দেয়া। তো আমার গেস্ট চলে এসেছে, সবার আগে আমি তাকে গাওয়া খাওয়াবো। গাওয়া খাওয়ার জন্য গাওয়ার কাপগুলো বের করেছি, ছোট কাপগুলো। আরও ছোট হলে কাপ আরও ভালো হতো। আর গাওয়ার সাথে খেজুর আর জিলাপিও দিয়েছি, যেহেতু গাওয়া থাকে মিষ্টি ছাড়া, এটুক না দিলে চলে না। আর একটু মিষ্টি আইটেম খেতে ভালো লাগে, বিশেষ করে রিয়াদে আমরা খেতাম গাওয়ার সাথে, কি বলে এটাকে, বাকলাভা, তারপরে হচ্ছে গিয়ে এইসব খেতাম, তুরুম্বা। যাই হোক, রাতের খাবার রেডি করছি, মাছ যেগুলো করেছি সেগুলো। তো এই দিয়ে আমাদের রাতের খাবার আমরা খাচ্ছি আর গল্প করছি। আশা করছি আজকের ভিডিওটা সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের সাথে থেকো। কালকে আর একটা মজার ভিডিও নিয়ে আসবো, সেটা দেখার জন্য আজকের ভিডিওটা পর্যন্তই মানে সমাপ্ত। কী বলছি নিজেই জানি না। যাই হোক, কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো, সেটাও খুব সুন্দর হবে, অনেক গল্প করব, কথা হবে। মা আসসালামা।